আজকের গল্পটা একটা ৬ বছরের ছোট্ট বাচ্চাকে ঘিরে। এই বাচ্চাটা ছোটবেলা থেকেই মার্শাল আর্ট শিখে শিখে এক ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয়েছে। তবে পড়াশোনার জন্য হঠাৎ করে তাকে গ্রাম থেকে শহরে এক স্কুলে ভর্তি হতে হয়। কিন্তু শহরের স্কুলে যাওয়ার পর প্রথম দিকে কেউ তাকে ঠিকমতো চিনতেই পারে না। কিন্তু ছেলেটা যখন সবাইকে তার পাওয়ার দেখানো শুরু করে, সবাই তো তার ফ্রেন্ড হয়ে যায়। তবে এই শহরের জীবনটা ছেলেটার জন্য খুব একটা মঙ্গলকর হয় না, কারণ সেখানে যাওয়ার পর থেকেই তার উপর একের পর এক নানান সব বিপদ আপদ আসতে থাকে। তো কি হয় শেষমেশ এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে, সেটাই দেখবো আমরা আজকে পুরো গল্প জুড়ে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করি। লি মাত্র ৬ বছরের ছোট্ট একটা বাচ্চা, তবে বয়সে ছোট হলেও শক্তি আর বুদ্ধির দিক থেকে সে ছিল অনেকটা এগিয়ে। কারণ ছোটবেলা থেকে সে শাওলিন টেম্পেলে থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছে, আর এত বছর ধরে কঠোর পরিশ্রম নিয়ে সে একজন দক্ষ মার্শাল আর্ট যোদ্ধায় পরিণত হয়েছে। আজকে লিয়ের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এত বছর ধরে সে যা কিছু শিখেছে আজকে সেসব কিছু তার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তার থেকেও বয়সে অনেক বড় যোদ্ধাদের সঙ্গে মারামারি করে আজকে তার নিজেকে প্রমাণ করতে হবে। এই পরীক্ষার রুলস মোতাবেক সেখানে একটা আগরবাতি জ্বালানো থাকবে, আর সে আগরবাতি পুরোপুরি শেষ হবার আগেই লিকে এই টেম্পেলের ৩ জন ফাইটারকে হারাতে হবে। তাই ফাইট শুরু করার আগেই সে তার সিনিয়রদের কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর কিছু বুঝে ওঠার আগেই তার উপর একজন ফাইটার আক্রমণ করে বসে, অর্থাৎ তার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। লি তো কিছুই বুঝতে পারে না, তার আগেই সিনিয়র তাকে ধরাশায়ী করে ফেলে এবং দেয়ালের দিকে ছুড়ে মারে। তবে লি তার স্কিল ব্যবহার করে খুব সহজেই আবার ফিরে আসে এবং উপরে থাকতেই তার সিনিয়রকে কয়েকবার আঘাত করে। এরপর তাদের দুজনের মাঝখানে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে লি অনেকটা কষ্ট করে ওই ফাইটারকে একটা বাঁশের জুড়ির মধ্যে আটকে ফেলে। এর পরের মুহূর্তে তার সামনে ধারালো তলোয়ারধারী একজন ফাইটার চলে আসে। লি খুব সহজেই তার হাতে থাকা লাঠি দিয়ে ওই ফাইটারের তলোয়ারটিকে নিরস্ত্র করে দেয়, আর এতে বাধ্য হয়ে তার সিনিয়র হার মেনে নেয়। এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে গতি, ক্ষিপ্রতা আর দক্ষতার মিছিলে লি একজন অপ্রতিরোধ্য যোদ্ধায় পরিণত হয়েছে। তো যাই হোক, এইবার তার সর্বশেষ ফাইটারের সঙ্গে লড়াই করার পালা। লি মন্দিরের এদিক সেদিক তার সর্বশেষ প্রতিপক্ষকে খুঁজতে থাকে। সেই ফাইটার তখন মন্দিরের এক কোণে বসে ধ্যান করছিল, কিন্তু সে ধ্যানে থাকা অবস্থায় লি এর উপস্থিতি টের পেয়ে যায়। তাই সে হাতের মালা থেকে একটা গুটি ছুঁড়ে মারে রোমে থাকা আয়নার দিকে। আয়না থেকে সূর্যের আলো রিফ্লেক্স হয়ে লিউর চোখে গিয়ে লাগে। লিতু চোখেই কিছু দেখতে পায় না, কিন্তু তারপরও সে সিনিয়রকে আক্রমণ করার চেষ্টা করে। তবে ওই সিনিয়র তার আক্রমণ প্রতিহত করে উল্টো তাকেই ধরে ছুঁড়ে মারে। সে জিতে যাওয়ার জন্য লিকে আবারও আক্রমণ করতে চায়, কিন্তু লি এবার সকুশলে তার পায়ের নিচে থেকে বেরিয়ে যায় এবং উল্টো তাকেই আক্রমণ করে। এই সিনিয়রের সাথে ফাইট করতে লির একটু কষ্টই হচ্ছিল, কিন্তু শেষমেশ লি তাকে সজোরে আঘাত করে, আর এতে ওই সিনিয়র হার মানতে বাধ্য হয় এবং ঠিক সেই সময় রোমে থাকা আগরবাতিটাও নিভে যায়। অর্থাৎ লি তার পরীক্ষায় অনেক ভালোভাবেই পাশ করেছে। এরপর লি সগৌরবে মাথা উঁচু করে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা সেই ৩ জন সিনিয়র ছাত্র তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। লির গুরু তাকে বলে যে, তুমি পরীক্ষায় ৮৮ মার্ক পেয়েছো, অর্থাৎ তুমি এই মন্দিরে সবার চেয়ে ভালো রেজাল্ট করেছো, তাই এখন শহরের একটা স্কুলে তোমার পড়াশোনার জন্য যাওয়া দরকার। তার গুরু আরো বলে যে, শহরে হান নামে আমার একটা বন্ধু আছে, তার কাছে গেলে সে তোমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবে। হান নামের ওই ব্যক্তিটা মূলত একজন বিজ্ঞানী, আর তার ৩টি ছেলে মেয়েও রয়েছে। তো সেদিন লি তার গুরুর কথা মতো কুই শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরেই আমাদেরকে ফ্যাং নামের এই ছেলেটার সঙ্গে পরিচয় করানো হয়। ফ্যাং তার বন্ধুদের কনফু ক্লাবের হেড, সেই সাথে সে কনফুতে বেশ পারদর্শী। ফ্যাং এর আবার একটা ছোট বোনও আছে, যে কিনা তার ফাইটিং এর অনেক বড় ফ্যান। অর্থাৎ ফ্যাং কোনো খেলায় অংশ নিলে তার ছোট বোন তাকে উৎসাহ দেওয়ার জন্য সবসময় পাশে থাকে। ফ্যাং এর এই কংফু ক্লাব ম্যানেজ করে লেন নামের একটা কিউট মেয়ে। লেন মনে মনে আবার ফ্যাংকে বেশ পছন্দ করে, কিন্তু এই কথা সে ফ্যাংকে কখনোই বলে না। লেনের আবার একটা ছোট ভাই আছে যে খুবই পেটুক, অর্থাৎ সারাদিন শুধু খাই খাই করে। এদের সবার বাড়ি একদম কাছাকাছি, অর্থাৎ এক কথায় তারা প্রতিবেশী। একদিন বিকালে ল্যান বসে ফ্যাং এর কংফু ফাইটিং এর ভিডিও দেখছিল, আর অন্যদিকে তার ছোট ভাই একের পর এক চিপসের প্যাকেট সাবার করে যাচ্ছিল। তার বাবার নাম ডাক্তার হান এবং তাদের মা কয়েক বছর আগেই মারা গিয়েছে। হান বর্তমানে সারাদিন তার কাজ নিয়েই ব্যস্ত থাকে। আপাতত সে গোপন একটা স্পেশাল ডিভাইস বানাচ্ছে, তবে সেই যন্ত্র খবর কোনোভাবে একটা মাফিয়া গ্যাং এর কাছে পৌঁছে গিয়েছে। তাই তারা প্ল্যান করেছে যে যন্ত্রটা বানানো হলে সেটা তারা নিয়ে যাবে। তো কাজ করতে করতেই হান একদিন তার ছেলে মেয়েদেরকে কল করে। তবে ল্যান তার বাবার উপর কিছুটা বিরক্ত, কারণ সে সারাদিন শুধুমাত্র কাজ নিয়েই ব্যস্ত থাকে, বাচ্চাদের একটু সময় দেয় না। তবে হান তাদেরকে বলে যে, সুযোগ পেলেই আমি বাসায় চলে আসবো। সে আরো বলে যে, আমি তোমাদের জন্য কিছুক্ষণ আগে একটা গিফট বক্স পাঠিয়েছি, এখন তোমরা সেটাকে খুলে দেখো। মূলত ওই বক্সের ভেতরে সেই যন্ত্রটা ছিল, যেটা হান এতদিন ধরে গোপনভাবেই বানাচ্ছে, আর সন্ত্রাসী গ্যাংয়ের লোকেরা এই জিনিসটাকেই নিতে চায়। তাদের এই ভিডিও কলের মাঝে লি এসে তাদের দরজায় নক করে। লেন গিয়ে তো লিকে রিসিভ করে নেয়।
এদিকে দেখা যায় যে সন্ত্রাসীরা হানের উপর আক্রমণ করেছে, কিন্তু ল্যান তখন লিকে নিয়ে ব্যস্ত থাকার কারণে ভিডিও কলে এসব কিছুই আর দেখতে পায় না। তো গ্যাংয়ের লিডার হানকে ঝেড় দিয়ে যন্ত্রটা তাকে দিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু হান বলে যে আমি তো এমন কোনো যন্ত্র বানাইনি, আর তোমরা যে ধরনের যন্ত্রের কথা বলছো এমন কোনো যন্ত্র পৃথিবীতেই নেই। এই কথা শুনে গ্যাং লিডার তো আরো রেগে যায় এবং তাকে সেখানে বন্দি করে রাখে। এরপরে এই গ্যাংয়ের মেম্বাররা হানের অফিসে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে হান অনেক ঘন্টা আগে সে যন্ত্রটা প্যাক করে বাসায় পাঠিয়ে দিয়েছে, যেটা বর্তমানে হানের ছেলেমেয়েদের কাছেই আছে। গ্যাং লিডার এরপর তার দুজন শীর্ষ স্লোপি আর ফিস্টকে পাঠায় হানের বাচ্চাদের কাছ থেকে ওই যন্ত্রটা নিয়ে আসতে, আর হানকে তারা বন্দি করে ওখানেই রেখে দেয়। স্লোপি আর ফিস্ট ভীষণ খুশি হয়, কারণ তাদের লিডার তাদেরকে কাজটা দিয়েছে। এটাই তাদের প্রথম সন্ত্রাসী কাজ। তারা দুইজন তো অদ্ভুত রকমের কাপড় চোপড় পরে ছদ্মবেশ ধারণ করে নেয়, আর হানের বাসার সামনেই চলে আসে। সেখানে বসে তারা প্ল্যান করে যে বাচ্চারা পরের দিন স্কুলে চলে গেলে তারা ঘরের মধ্যে ঢুকে সেই যন্ত্রটা চুরি করে নিয়ে আসবে। এদিকে ল্যান লিকে ঘরের সবকিছু বুঝিয়ে শুনিয়ে দেয়। কিছুক্ষণ বাদে লি দেখে যে ল্যান বসে টিভিতে শুধু কংফু ফাইটিং দেখছে, আর এই বিষয়টা লিয়ের কাছেও খুব ভালো লাগে। কিছুক্ষণ পর লি ঘুমোতে যাওয়ার আগে আর ডেইলি রুটিন মতো প্রার্থনা করতে বসে, কিন্তু ল্যানের ছোট ভাই বসে বসে ভিডিও গেম খেলছিল। এটা দেখে লিও তার সঙ্গে গেম খেলতে যায়, আর গেম খেলার মাধ্যমে তার দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে ল্যান অবশেষে তার বাবার পাঠানো গিফট বক্সটা খোলে। সে দেখতে পায় যে ভিতরে ছোট্ট একটা কিউট পান্ডা পুতুল রাখা আছে। পুতুলটার গায়ে একটা বাটন দেখে সে বাটনটা প্রেস করে। ঠিক তখনই পান্ডা পুতুলটা একটা ভয়েস পাসওয়ার্ড সেট করতে বলে। তবে ল্যান তো এসবের আগামাথা কিছুই বুঝতে পারছিল না এটা কিসের আবার পাসওয়ার্ড, আর পান্ডাটা এই কথাকেই পাসওয়ার্ড ভেবে সেটাই সেট করে নেয়। মানে যন্ত্র তো যন্ত্রের মতোই বিহেভ করবে, সে তো আর নিজে থেকে চিন্তা করতে পারে না। তো যাই হোক, কিছুক্ষণ পরে এই পান্ডাটা নিয়ে আরো গুতাগুতি করার পর লেন বুঝতে পারে যে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের মতো, আর তার বয়স তার মৃত মায়ের মতোই। পরের দিন সকালবেলায় তারা সবাই স্কুলে যাওয়ার জন্য বের হয়ে পড়ে, আর লিয়াস তাদের সাথে প্রথমবারই স্কুলে যাবে। এদিকে বাইরেও অপেক্ষা করতে থাকা স্লোপি আর ফিশ তো দূরবীন দিয়ে তাদের এই সবকিছুই দেখছিল, এবং বাচ্চারা যাওয়ার পর তারা বাসায় ঢোকার প্ল্যান করে। কিন্তু তখনই তারা দেখে যে পান্ডাটাকে ল্যান নিজের ব্যাগে ঢুকিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে, তাই সাথে সাথে তারাও প্ল্যানটা চেঞ্জ করে ফেলে, আর ঠিক করে নেই যে ল্যানের কাছে থেকে তারা ওই পান্ডাটাকে চুরি করে নেবে। আর স্কুলে যাওয়ার পথে ফ্যাং আর তার বোনের সঙ্গে তাদের দেখা হয়। ল্যান লিকে তাদের দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাদের এই কথা বলার সময় স্লোপি ল্যানের ব্যাগ থেকে সে পান্ডা পুতুলটাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লি আবার সেটা দেখে ফেলে, আর সাথে সাথে বেশ কয়েকটা জাম দিয়ে স্লোপিকে ধরে ফেলে। ফ্যাং তো দূর থেকে এইসব কিছু দেখে লি এর উপর অনেকটা ইমপ্রেসড হয়ে যায়। এরপর ফ্যাং আর লি দুজনেই মিলে স্লোপিকে একদম কুত্তমাদম কেলানি দেয় আর কি। এই পান্ডা পুতুলটাকে নিজেদের কাছেই নিয়ে নেয়। তবে এতটুকু বাচ্চাদের কাছ থেকে মার খেয়ে স্লোপির জন্য ওই একটু শিক্ষা হয় না। সে আত্মসমর্পণ করার ভান ধরে আবারও ফ্যাংয়ের কাছ থেকে ওই পান্ডাটা ছবল মেরে নিয়ে দৌড় দেয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। বাচ্চারা সবাই মিলে তাকে ধরে ফেলে, আর এইবার তাকে একটা ডাস্টবিনে ভরে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর তারা সবাই স্কুলে চলে যায়। স্কুলের টিচার সবাইকে লিয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ক্লাসের সবাই তো লিয়ের মতো একটা কিউট শাওলিন বাচ্চাকে দেখে অনেক খুশি হয়। এদিকে আবার বাচ্চারা কৌতূহলবশত তাকে নানান উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে, যেমন সে কখনো বিয়ে করতে পারবে কিনা, সে কংফু জানে কিনা, এসব। ক্লাসের টিচার সবাইকে তখন থামিয়ে দিয়ে বলে যে শারীরিক শিক্ষা ক্লাসের সময় দেখা যাবে লিয়ের মধ্যে কি কি ক্ষমতা রয়েছে। তো এরপর শারীরিক শিক্ষা ক্লাসের সময় ক্লাস টিচার ছাত্রদের জানায় যে পরের মাসে তাদের একটা শারীরিক পরীক্ষা হবে, আর এই পরীক্ষায় যে ফেল করবে তাদেরকে আবার একই ক্লাসে থাকতে হবে। এই কথা শুনে লেনের ভাই তো খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তার মোটা শরীর নিয়ে সে ঠিক মতো হাঁটতেই পারে না। আবার এই পরীক্ষায় সে কিভাবে পাশ করবে। তো টিচার এরপর তাদের সবার জন্য একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এতে দেখা যায় অন্যরা মাঠের এক চক্কর শেষ করার আগেই লি সেখানে 3 চক্কর দিয়ে ফেলেছে। এরপর টিচার তাদের সবাইকে পোশাক দেওয়ার প্র্যাকটিস করায়। তবে মার্শাল আর্ট জানা লিয়ের কাছে এগুলো তো পুরো ঢালবাদ। অন্য স্টুডেন্টরা যেখানে 2-1টা পোশাক দিয়ে ক্লান্ত হয়ে পড়ে, লি সেখানে 100টা পোশাক দিয়ে দেয় অনায়াসে। এমন সিম্পল পোশাকে লিয়ের কোনো ব্যায়ামই হয় না, তাই সে আবার এক হাতে পোশাক দিতে শুরু করে। এমনকি 2 পা উপরে তুলে দিয়ে মাথা নিচু করেও সে পোশাক দিতে থাকে। আর এটা দেখে সেখানে উপস্থিত থাকা সব ছাত্ররা তো লিয়ের অনেক প্রশংসা করতে থাকে। এরপরে আসে হাই জাম্প প্র্যাকটিস করার পালা। স্বাভাবিকভাবেই লিয়ের কাছে এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু এই হাই জাম্প দিতে গিয়ে লি উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। আর এদিকে ডক্টর হানকে সে জ্ঞান লিডার চেয়ারের উপর বেঁধে অনবরত টর্চার করেই যাচ্ছিল, কিন্তু হান তো কোনো কিছুতেই তাদের কাছে মুখ খুলছে না। অপরদিকে রাতের বেলা স্লপি আর ফিশ সুযোগ বুঝে ল্যানের বাড়িতে চুরি করতে ঢুকে যায়। তবে তাদেরকে কেউ না দেখেও লি ঠিকই দেখে, তাই সে ঘরের ফার্নিচারের আড়ালে লুকিয়ে তাদের নানাভাবে ভয় দেখাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর তারাও লিকে দেখে ফেলে, আর তাদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি।
তবে মারামারির মধ্যে সুযোগ বুঝে তারা দুজন সেই পান্ডা পুতুলটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। লি এরপর লেন আর ইউককে কিছুক্ষণ আগে মারামারির ঘটনা বলতে থাকে, কিন্তু তারা ভাবে যে লি হয়তো তাদের সঙ্গে মজা করছে, তাই তারা লি এর কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এদিকে সেই পান্ডাটাকে নিয়ে স্লোপি আর ফিশ তাদের লিডারের কাছে যাওয়ার পর লিডার তাদের মুখে গল্ফ বল রেখে শাস্তি দেয়, কারণ তারা আসলে যে পান্ডাটা এনেছে সেটা ছিল একটা সাধারণ পুতুল, আসল পান্ডা যন্ত্রটা তারা আনতে পারেনি। গ্যাং লিডার তো খুবই টেনশনের মধ্যে আছে, কারণ আগামী 3 দিনের মধ্যে তাকে সেই পান্ডাটা ম্যানেজ করতেই হবে, নইলে তার কোটি কোটি টাকার ব্যবসার ডিল ক্যান্সেল হয়ে যাবে। তাই সে স্লোপি আর ফিশকে আবারও সুযোগ দেয় ওই পান্ডাটাকে চুরি করে আনার জন্য। আর এদিকে পরের দিন স্কুলে তারা সবাই মিলে ফ্যাংয়ের ফাইট দেখছিল, তবে তাদের ঠিক পেছনে অদ্ভুত দুটা মেয়ে বসেছিল। আসলে অদ্ভুত মেয়ে দুটা ছিল স্লোপি আর ফিস্ট। তারা এখানে ওই পান্ডা যন্ত্রটা চুরি করার জন্যই এসেছে। তারা মূলত পেছনে বসে লেনের ব্যাগের উপর নজর রাখছিল আর সুযোগের অপেক্ষা করছিল কখন তারা পান্ডাটা নিয়ে এখান থেকে পালাতে পারবে। এদিকে লি তখন ফ্যাংয়ের সঙ্গে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। এটা দেখে তো সবাই খুব এক্সাইটেড হয়ে দৌড়ে সামনের দিকে চলে যায় লি এবং ফ্যাংয়ের অন্ধকার মারামারি দেখার জন্য। আর এই সুযোগে স্লোপি আর ফিস্ট ব্যাগ থেকে ওই পান্ডাটাকে খোলার চেষ্টা করে, কিন্তু তাদের মাথার নকল চুর ওই ব্যাগের চেইনের সঙ্গে আটকে যায়। তারা ওই নকল চুল ব্যাগের চেন থেকে ছাড়ানোর অনবরত চেষ্টা করতে থাকে। এদিকে মাঠের ভেতরে তখন লি এবং ফ্যাংয়ের দুর্দান্ত মারামারি চলছে। স্লোপি আর ফিস্ট লেনের ব্যাগ ধরে টানাটানি করছে। এটা দেখে তো সে জোরে চিৎকার করে এবং সবাই পেছনে ঘুরে তাদের দুজনকে দেখে ফেলে। তবে স্লোপি তখনই একটা মেয়েকে বন্ধ করে সবাইকে ভয় দেখায় এবং এই পান্ডাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সবাই মিলে স্কুলের প্রিন্সিপালের কাছে গিয়ে পুলিশ ডাকে। পুলিশ তাদেরকে বলে যে যেভাবেই হোক তারা এই পান্ডাটাকে উদ্ধার করে আনবে। এদিকে এইসবের জন্য তো লি নিজেকেই দোষ দিতে থাকে, কারণ সে যদি তখন ফ্যাংকে ফাইটিং এর জন্য চ্যালেঞ্জ না করতো তাহলে হয়তো এসব কিছুই হতো না। কিন্তু অন্য ছাত্রছাত্রীরা তাকে বোঝায় যে এটা স্বাভাবিক, এখানে দোষের কিছু নেই। এদিকে গ্যাংয়ের লিডার তো সেই পান্ডাটা পেয়ে গিয়েছে। পান্ডাটা খুলে সেটার ভেতরে থাকা একটা পেন ড্রাইভ দিয়ে সে একটা সফটওয়্যার ওপেন করে, কিন্তু সফটওয়্যারটা খুলতে গেলে তো সে পাসওয়ার্ডটা চায়। গ্যাং লিডার তখন মিস্টার হানকে পাসওয়ার্ড বলতে বলে, কিন্তু হান তাদের কথার কোনো উত্তর দেয় না। গ্যাং লিডার তখন কিছু হ্যাকার নিয়ে আসে ওই পাসওয়ার্ডটা হ্যাক করার জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আর ঠিক তখনই সে দেখে হানের মোবাইলে তার মেয়ে মেসেজ দিয়েছে, লিখেছে যে বাবা আগামীকালকে আমার জন্মদিন, তাই অবশ্যই তুমি বাড়িতে আসবে। গ্যাং লিডার এটা দেখেই প্ল্যান করে সে ল্যানকে কিডন্যাপ করে হানের থেকে পাসওয়ার্ডটা বের করবে। তাই সে হানের মোবাইল থেকে ল্যানকে মেসেজের রিপ্লাই দিয়ে দেয় যে পরের দিন সময় মতো আমি বাসায় থাকবো। পরের দিন তো ল্যানের বন্ধুরা তার জন্মদিনের পার্টিতে আসে। লি তখন অন্যদের সঙ্গে বাইরে ল্যানের জন্য গিফট আনতে যায়। আর ঠিক ওই সময় লেনের ফোনে তার বাবার নাম্বার থেকে একটা মেসেজ আসে। ওই মেসেজটা পেয়ে তো সে বাইরে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর গ্যাংয়ের লোকেরা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সৌভাগ্যবশত কিডন্যাপ করার সময় লি এবং ফ্যাং দূর থেকেই সেটা দেখে ফেলে। তারা সাইকেলে করে ওই গাড়িটার পিছনে যেতে যেতে একটা সময় তারা মিস্টার হানের ল্যাবে ঢুকে যায়। সেখানে গিয়ে তারা ল্যানকে খুঁজতে থাকে। আর এদিকে গ্যাং লিডার তখন ল্যানের গলায় ছুরি ধরে পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। ল্যান কিছুই না বুঝে বলে যে কিসের পাসওয়ার্ড। এদিকে ওই পান্ডাটা তো যেহেতু কিসের পাসওয়ার্ড কথাটাতে পাসওয়ার্ড হিসেবে সেট করে নিয়েছিল, তাই ল্যান এটা বলার সঙ্গে সঙ্গে কম্পিউটার ওপেনে থাকা সেই সফটওয়্যার অটোমেটিকভাবে স্টার্ট হয়ে যায়। অপরদিকে ফ্যান লি তো ল্যানকে খুঁজতে খুঁজতে স্লোপি আর ফিস্টকে পেয়ে যায়। তারা দুইজন তখন বাইরে দাঁড়িয়ে গার্ড দিচ্ছিল। তাদের দুজনকে দেখে লি এবং ফ্যাং তো তাদেরকে মেরে তক্তা বানিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে গ্যাং লিডারের ডান হাত চলে আসে। আর সে ছিল একজন কংফু মাস্টার, তাই ফ্যাং এবং লি দুজনে মিলেও তাদের সঙ্গে পেরে উঠছিল না। তবু ফ্যাং লিকে বলে যে তুমি আগে ভেতরে গিয়ে ল্যানকে বাঁচাও। ওদিকে গ্যাং লিডার যখন তার বিজনেস স্কিল নিয়ে ব্যস্ত, লি তখন লুকিয়ে এসে ল্যানের হাতের বাঁধনটা খুলে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই ইউ গ্যাংয়ের লিডারের হাতে ধরা পড়ে যায়। আর তখনই লি সেখানে চলে আসে। গ্যাংয়ের সব লোকেরা মেরে তো তখনই লিকে আক্রমণ করে, কিন্তু লি একাই তাদেরকে মেরে পুরো ভর্তাও নিয়ে দেয়। আর এই ফাঁকে হান নিজের বাঁধন খুলে ফেলে। গ্যাং যখন দেখে যে সব লোকেরা একটা ছোট্ট বাচ্চার হাতে মার খাচ্ছে, তখন সে যন্ত্রটা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সবাই মিলে তো তার পিছু নিতে শুরু করে, কিন্তু তখনই তাদের সামনে আবারও গ্যাং লিডারের সে ডান হাত চলে আসে আর তার লিয়ের সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। ফ্যাং আর লি দুজনে মিলে তো অনেক কষ্টে তাকে পরাজিত করে। এদিকে বাকিরা সবাই মিলে তো গ্যাং লিডারকে ধরে ফেলেছে। আর ঠিক তখনই আমাদের বাংলা সিনেমার মতো সবার শেষে সেখানে পুলিশ এসে হাজির হয় আর গ্যাং লিডার আর তার সাঙ্গপাঙ্গদের সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এখানেই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য কোনো মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই এমএআর স্টোরির সঙ্গেই থাকবে। আল্লাহ হাফেজ।